আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 60,000 সেনা সদস্য কাজ করবেন। প্রশিক্ষণ দেয়া হবে 1.5 লাখ পুলিশকে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা সভা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সভায় প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। নির্বাচনের বিষয় নিয়েও আলোচনা হয় এই পর্যালোচনা সভায়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। নির্বাচনের জন্য 1.5 লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যেন জোরদারভাবে কাজ করতে পারে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আর্মি, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন লোকাল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে খুব দ্রুততার সঙ্গে বাড়ানোর কথা বলা হয়েছে বলেও জানান প্রেস সচিব। খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের দিনগুলোতে চিকিৎসকদের ওপর হামলা ও হুমকি চালানো হলেও যারা আহতদের চিকিৎসা দিয়েছেন তারাই এই জুলাইয়ের সত্যিকারের নায়ক। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার এই দেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েই ক্ষান্ত থাকেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কোনো হাসপাতালে আহতদের চিকিৎসা না হয়, কিন্তু জুলাইয়ে কিছু চিকিৎসক যোদ্ধাদের গল্প যুদ্ধক্ষেত্রে আহতদের সেবার গল্পকেও হার মানায়। জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিজেদের সর্বোচ্চ দিয়েছিল। তারা রোগীর কোনো তথ্য নথিভুক্ত পর্যন্ত রাখেনি, কারণ এইসব নথির সূত্র ধরে আহতদের গ্রেপ্তার করা হচ্ছে। বিনামূল্যে দিন রাত গলিবদ্ধ আন্দোলনকারীদের জীবন বাঁচাবে আপনারা সর্বোচ্চ যোগ্য দিয়ে চিকিৎসা দিয়েছেন। সন্ত্রাসবাদ দমনে সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সন্ত্রাসীদের এই দেশের মাটি থেকে নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। 40 মিনিটের এই বৈঠকে উভয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক নিয়ে আলোচনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ার 1 বছর চলে গেলেও শেখ হাসিনার বিচার সম্পূর্ণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি দল বা গুটি কয়েক মানুষ জুলাই আন্দোলন করেনি, সবার অংশগ্রহণেই স্বৈরাচার বিদায় করা সম্ভব হয়েছে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণতন্ত্র প্রতিষ্ঠা মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন বিলম্বিত হচ্ছে কেন সেই প্রশ্ন রাখেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে গ্রাফিতি অঙ্কন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে লক্ষ্য নিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তা বাস্তবায়ন না করে অপকর্মে লিপ্ত রয়েছে একটি মহল। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের থেকে 50 লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ফিরে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে। আবার নতুন করে বাংলাদেশের উপরে যে ব্যবস্থা, কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোঁয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ছাত্রদল যদি পাঠশালা জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির আশা করছে বাংলাদেশ জামাত ইসলামী। দুপুরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শক্তিশালী ও মানসম্পন্ন সংসদ গঠনে আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগ সমীচীন হবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি, একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সংস্কার প্রক্রিয়া চলছে, জুলাই সনদ হতেই হবে এবং সেটা 5 আগস্টের মধ্যে। জুলাই সনদের জন্য দ্রুত সময়ের মধ্যে সবাই ঐক্যবদ্ধ হতে চায়। এনসিপি জুলাই পদযাত্রায় নেমেছে, কিন্তু আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পায়নি জনগণ। দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিকেলে দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, চাঁদাবাজির অভয়াশ্রম এনসিপিতে হবে না। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও বক্তব্য রাখেন। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মঙ্গলবার হবে আসামি পক্ষের শুনানি। আদালতে এই মামলার অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ মিলে হত্যা করে আবু সাইদকে উল্টো আসামি করে সাইদের সহযোদ্ধাদের। মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় সুরতহাল রিপোর্ট। এই মামলায় অভিযোগ গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল, এমনটা আশা রাষ্ট্রপক্ষের। শিমুল খানের রিপোর্ট। জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার।
সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার হওয়া 6 আসামিকে। তাদের উপস্থিতিতে আদালতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। মঙ্গলবার অনুষ্ঠিত হবে আসামিপক্ষের শুনানি। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে 5 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজকে এই মামলায় গ্রেপ্তারি দেখানো হবে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 30 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে দলগুলোর কাছে মতামত জানানোর অনুরোধ করেছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। দ্বিতীয় দফায় 20তম দিনের সংলাপ শেষে এসব কথা জানান তিনি। এদিন 3টি বিষয়ে আলোচনা হলেও কোনো ঐকমত্য হয়নি। SM আরিফের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 20তম দিনের মতো সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন আলোচনার শুরুতে ওয়াকআউট করলেও কিছুক্ষণ পর আবার আলোচনায় যোগ দেয় বিএনপি। রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। 4টি সংবিধিবদ্ধ কমিশনের বিষয় আলোচ্য সূচিতে থাকলেও আলোচনা হয় জাতীয় কর্ম কমিশন ও দুদক সংস্কার বিষয়ে। তবে কোনোটিতেই ঐকমত্যে পৌঁছতে পারেনি দলগুলো। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনায়ও একমত হতে পারেনি। আমরা দুদক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কার্পণ্য করা কোনো কিছুই আমরা রাখতে চাই না। আমরা খুবই দৃঢ়। প্রায় 3/4 পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা। আমাদের বাংলাদেশের যে রোগকে যদি প্রপারলি যদি ডায়াগনোসিস করা না যায় তাহলে তো চিকিৎসা করা যাবে না। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে জাতীয় সনদের খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। এদিন কমিশনের সভা চলাকালীন ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ফরেন সার্ভিস একাডেমিতে। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে এর জন্য তদন্ত কমিটি গঠনের কথা জানান আলী রিয়াজ। সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না, কিন্তু আমাদেরকে এটা বিবেচনা করতে হবে যে এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তার ব্যবস্থাটা বিধান করাটা এখানকার হোস্ট হিসেবে ফরেন সার্ভিস একাডেমির এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে কোনো অবস্থাতেই কোনো রকম দায়িত্বের ব্যত্যয় না ঘটে। আমরা তাদেরকে অবহিত করেছি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শাহিল ফারাবি আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতরাত 1:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ালেখা করত। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারাবির শরীরের 40% দগ্ধ ছিল, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে 18 জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ঢাকা মেডিকেল বার্ডে একজনের মৃত্যু হয়। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার শোক এখনও যেন কাটিয়ে উঠতে পারছেন না স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা। তাদের সহমর্মিতা জানাতে চলছে কাউন্সেলিং। এছাড়া বিমান বাহিনী পরিচালনা করছে 7 দিনের মেডিকেল ক্যাম্প। এখনও দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন অনেকেই, জানাচ্ছেন আহত ও নিহত শিশুদের প্রতি সহমর্মিতার কথা। আফজল হোসেনের রিপোর্ট। বিমান দুর্ঘটনায় পুড়ে যাওয়া ডাবগাছে নতুন করে ফুল এসেছে, তবে মায়ের কোল থেকে ঝরে যাওয়া ফুলগুলো আর ফিরবে না। মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনা শোকে বিহ্বল করে রাখে পুরো জাতিকে। এখনও দুর্ঘটনাস্থলে এসে ভিড় জমাচ্ছেন অনেকেই, জানাচ্ছেন নিজেদের কষ্টের কথাগুলো। বাচ্চাদের কথা শুনে তখন থেকে তো আমাদের অস্থিরতা লাগতেছে, কাকে ফোন দেবো। যে আমার বোন ছিল, বোনকে পরে ফোন দিয়ে জানতেছি। বাচ্চাদের আর্তনাদ, বাচ্চাদের এই যে পুড়ে যাওয়া, দগ্ধ, খুবই খারাপ দৃশ্য। যারা ইন্তেকাল করেছে আমি দোয়া করি তারা যাতে শহীদ মর্যাদা পায়, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করেন, তারা জান্নাতের পাখি হয়ে থাকুক। আর যারা অসুস্থ হয়ে এখনো হসপিটালে আছেন তারা সুস্থ হয়ে তার যার বাবা মার কাছে ফেরত যাক। দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে বিমান বাহিনী। চলছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। বাচ্চারা অসুস্থ ছিল, যেসব বাচ্চাদের ড্রেসিং লাগবে, প্লাস অনেক বাচ্চারা মেন্টাল একটা, আপনারা জানেন, মানসিক একটা আঘাত পেয়েছে। এই জন্য আমরা প্রতিদিন 2 জন করে ডক্টর আসতেছি। আজকেও 2 জন ডক্টর এসেছি, একজন মেল ডাক্তার, একজন ফিমেল ডক্টর। এবং আমরা বাছাই করছি যে কারো যদি মানসিক সমস্যা থাকে তাহলে আমাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ডক্টর এসে দেখে যাবেন। প্লাস কোনো রোগীর যেটা এখানে চিকিৎসা সম্ভব না, আমরা তাদেরকে সিএমএইচ এ চিকিৎসা প্রদান করছি। মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের জন্য কাউন্সেলিং প্রোগ্রাম শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। মেঝেতে সাজিয়ে রাখা ব্যাগগুলো যেন অপেক্ষা করছে তার মালিকের জন্য। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এখনও অনেকেই হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আর কোনো প্রাণ না যায়, এমনটাই প্রত্যাশা সবার। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর উত্তরায় উলুদাহা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবার খোঁজখবর নিতে চান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে উত্তরার উলুদুহা এলাকায় নিহতের বাসায় গিয়ে শোকাহত পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি। এ সময় লামিয়া আক্তার সোনিয়া, স্বামী আমিনুল ইসলাম জনি, শ্বশুর মোহাম্মদ বাবুল হোসেন, মেয়ে আসমাউল হোসনা জায়রা উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে কোনো দুর্ঘটনার পর জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। স্বজন হারানোর এই বেদনার কোনো সান্ত্বনা হয় না। এই পরিবারগুলোকে সন্তান হারানোর যাতনা নিয়েই বাঁচতে হবে। এই বেদনার সমবেদনা আমরা জানাতে পারবো, ফিরে পাবে না, এই বেদনা নিয়ে বাঁচতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে। দর্শক নন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মাই টিভি ভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, মাই টিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে নাসির উদ্দিন সাথীর মা ওমেদা বেগম, বাবা আতাফ হোসেন, বড় ভাই শাহাবুদ্দিন আহমেদ, সবুজ সহ মাই টিভিতে কর্মরত যারা ইন্তেকাল করে কবরে শায়িত আছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, উপব্যবস্থাপনা পরিচালক আসফিয়া উদ্দিন, পরিচালক সুলতানা রাজিয়া শিখা, বার্তা পরিচালক জাকির উদ্দিন সম্রাট, সিও তৌহিদ উদ্দিন আফ্রিদি, পরিচালক নাজনীন সুলতানা, শিমুল সহ মাই টিভিতে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কলা কুশলী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমাদের হৃদয় কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন বিপদের দিন রব্বুল আলামিন জামাতের সাথে আমার কবিরা সগীরা শিরক বিদআত জানিবের কাজ হচ্ছে ক্ষমা করে দাও। খাস করে মাওলা তার জন্য মাওলা হায়াতে তৈয়ব অভিভাবক হিসেবে তাকে মাওলা পৌঁছে দিতে পারে সেই তৌফিক তুমি হায়াতে তৈয়বা মাই টিভি পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ দুনিয়া থেকে বিদায়, রব্বির হামহুমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
মাই টিভি পরিবার সহ আমার যারা ক্যাবেল অপারেটর আছেন, বিজ্ঞাপনদাতা আছেন এবং আমাদের দেশে এবং দেশের বাইরে যত আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন, সকল মানুষের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, দোয়া, স্নেহ এবং ভালোবাসা। দল মত নির্বিশেষে দেশকে ভালোবেসে, দেশকে ধারণ করে, দেশের মানুষকে ধারণ করে সমাজের উন্নয়নের কাজে আমরা মাই টিভি তথ্য শক্তি দিয়ে প্রত্যেকটি জায়গায় সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা মাই টিভিকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই ইসলামিক চেতনায়, ইসলামিক বিশ্বাসে, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা মানুষের সাথে কাজ করে যাব, মানুষের পাশে থাকব এবং একটা সুচিন্তিত দেশপ্রেমিক হয়ে মাই টিভির সকল কর্মীরা অতীতেও কাজ করছেন, ভবিষ্যতেও কাজ করবেন। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে সাগর উত্তাল এবং জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের ঢেউর আঘাতে আবারও মেরিন ড্রাইভের কক্সবাজারের টেকনাফের 2.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে 0 পয়েন্ট এলাকার মেরিন ড্রাইভে এমন ভাঙনের দেখা মিলেছে। এর আগেও একই এলাকায় 2 দফায় ভাঙনের কারণে জিও ব্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই জিও ব্যাগ ডিঙিয়ে জোয়ারের ঢের ধাক্কায় 2.5 কিলোমিটার এলাকার 10টি স্থানে সড়কের অংশ বিশেষ ভেঙে যাচ্ছে। এদিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এবারে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। জুলাই আন্দোলন ঘিরে 2024 সালের 28 জুলাই পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয় থেকে জোর করে আদায় করা ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল নাহিদ ইসলামকে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মুক্ত থাকা কয়েকজন সমন্বয়ক। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2024 সালের 28 জুলাই আন্দোলনের উত্তপ্ত সময়ে এক এক করে 5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। রাতে ডিবি হেফাজতে থেকেই ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পরিকল্পনায় উদ্বেগ মুক্ত হয়েছেন সমন্বয়করা। তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে জানান মুক্ত থাকা 3 সমন্বয়ক। সেই সঙ্গে সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলনের প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। ঢাকার সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেট, জাতীয় প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয়া হয়। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জন মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যা সঠিক নয় বলেও জানান শিক্ষার্থীরা। গণমাধ্যমের হিসেবে এই সংখ্যা ছিল 2 শতাধিক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগস্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের মধ্যে দিয়ে দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।
রিমেম্বারিং আওয়ার হিরোজ জুলাই 2024 শীর্ষক স্মরণে গতকাল মালয়েশিয়া জুলাই ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রদূত। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এনামুল হক, সঞ্চালনায় ছিলেন আলমগীর চৌধুরী আকাশ ও মোহাম্মদ আলামিন। বিশেষ অতিথি ছিলেন মোর্শেদ আলম, ডক্টর এস.এম. রহমান তনু, অধ্যাপক সাইফুল্লাহ মনসুর, হাফেজ আব্দুল করিম, মাওলানা তাকি উল্লাহ, শবনম রহমান এবং নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুদের স্মরণে 30 সেকেন্ড নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়। বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, সম্প্রতি ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের যারা নিহত ও আহত হয়েছেন তাদের স্মরণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সহ সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ক্ষমা আশরাফ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি এম.বি. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা দুলাল তালুকদার। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কবির।